কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। চলো ভিডিওটা শুরু করার আগে আমি একটা জিনিস দেখাই তোমাদের। দেখেই বুঝতে পারছো এটা কি, মানে কম দামে পুষ্টিকর খাবার, সস্তায় পুষ্টিকর খাবার। খাবার না, এটা তোমরা বুঝতেই পেরেছো, এটা হচ্ছে স্মেল। সুন্দর মিষ্টি গন্ধ। দেখো, তিনটে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে ছিল চারটে। এইখানে যেটা ছিল সেটা আমার মেয়ে নিয়ে চলে গেছে। এইটার যে স্মেলটা, সেটা দেখেই এই ভেলভেটা সেটটা আমি অর্ডার করেছিলাম। এইটার স্মেলটা দেখে না, এইটার স্মেলটা পেয়েই আমি ভেলভেটা সেটটা অর্ডার করেছিলাম। আমি দুর্গাপুরে যখন বিয়ে বাড়ি গেছিলাম, আমার যে ননদ, সে আমাকে এটা তার ছিল এই মানে সেন্টটা। তো সে আমাকে বললো, বৌদি এটা তুমি মেখে দেখো, তুমি একটু লাগিয়ে দেখো, কি সুন্দর এটার গন্ধ। আমি বলছি আমি এনেছি, আমার কাছে আছে একটা। বলছে তুমি এটাই মানে লাগিয়ে দেখো। তো লাগালাম। এটা লাগানোর পরে আমি তো পুরো এর প্রেমে পড়ে গেছি। তোমরা যারা যারা এখনও ভেলভেটা সেটটা নেওনি, মানে এটা 600 টাকার মধ্যে তোমরা চারটে সেন্ট পেয়ে যাবে, নানান রকম গন্ধের। মানে এত সুন্দর, তোমাদেরকে তোমরা নিজেরা এটা না ইউজ করলে বুঝতে পারবে না এটা কতটা সুন্দর গন্ধ আর কতক্ষণ এটা থাকে। তো এটা তো আমার দারুণ পছন্দের। চলো একটু লাগিয়েই নিই। এটা আমার দারুণ পছন্দের, দারুণ। তো আর নানান রকম পাচ্ছ তোমরা, 600 টাকার মধ্যে তোমরা চারটে পেয়ে যাচ্ছ নানান রকম। আবার শেষ হবে, আবার অর্ডার করবে। আর একটা সেট আছে, সেটাতে এইগুলো নেই, অন্য আছে। তো আমি ভাবছি এটা শেষ হয়ে গেলে ওই সেটটা অর্ডার করবো। সবই ছোটো ছোটো বটল। এই সাদাটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা ফিমেল, কিন্তু অসুবিধা নেই, কী আছে, গন্ধই তো, লাগাতে পারে। তো এইটা আমার হাজব্যান্ড লাগাচ্ছে। মানে এটা জামা কাপড় কাচলেও কিন্তু উঠছে না, মানে গন্ধটা যে চলে যাচ্ছে তা না, থেকে যাচ্ছে। এটাও খুব সুন্দর গন্ধ, কিন্তু এটা যেহেতু আমি একদম প্রেমে পড়ে গেছি, তাই এটাকে আমি ছাড়তে পারছি না। এটা যখন শেষ হবে তখন এটা ইউজ করব। আরেকটা বললাম, মেয়ে নিয়ে গেছে। তো তোমরা কারা কারা ভেলভেটা সেন্ট ইউজ করেছো কমেন্টে একটু জানিও। আর না ইউজ করলে আমি বলবো এক্ষুনি অর্ডার করো। পুরো 600 টাকাও না, কিন্তু আমি ডিসক্রিপশানে যদি সেরকম হয় আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব দামটা। একটা তোমাদেরকে কি বলবো, একটা খুব দুঃখের নিউজ দিই। সকালবেলায় আজকে একটা খবর পেলাম, আমাদের এখানকার একজন খুব কম বয়সী একজন কনস্টেবল, মাত্র এই 2 বছর হয় বোধহয় চাকরি পেয়েছে। একদম বাচ্চা ছেলে একটা। গতকালকে ডিউটি করছিল, নাইট ডিউটি করছিল, হসপিটালে নাইট ডিউটি করছিল। তো সকালবেলা ভোরবেলা খবর আসে, ছেলেটি তার যে সার্ভিস রিভলভার আছে, সেই সার্ভিস রিভলভার দিয়ে তার মাথায় সে নিজেই গুলি করে সে এখনও আছে, বেঁচে আছে। কিন্তু কি হবে বলা যাচ্ছে না। মানে বেঁচে থাকার পরেও, মানে বেঁচে গেলেও সে কি আর সুস্থ জীবনে ফিরে আসতে পারবে, এটাই হচ্ছে একটা ব্যাপার। কেননা মাথাতে তো মেরেছে। তো এখনও যেহেতু এইসব পুরো ব্যাপারটা সামনে আসেনি, মানে নিউজে বা মিডিয়াতে আসেনি, তার জন্য বলতে পারছি না। জানি কিছুটা তো জানি কি কারণ বা কী, মানে কি হয়েছিল, মানে এই ঘটনা ঘটার আগের মুহূর্তে কি ঘটেছিল সেটা তো অবশ্যই জানি। তো এটুকুই বলবো আজকালকার, মানে এটুকু বলে রাখি যে ছেলেটার আর 3 দিন পরে কিন্তু বিয়ে ছিল। মার্চের 3 তারিখে বিয়ে ছিল, 3 বা 4 তারিখে বিয়ে ছিল। তার ছুটির সব কিছু হয়ে গেছিলো, সে ছুটিতেও যাবে ঠিক করা ছিল, 2-1 দিনের মধ্যে ছুটি পেয়েও গেছিলো। আজকালকার মেয়েরা যে কি চায় তা সত্যি বোঝা মুশকিল। কিন্তু এখন শুধু এইটুকুই বলছি, কেননা এর সঙ্গে কিন্তু এই ব্যাপারটা জড়িয়ে আছে, এরকম শুনতে পেয়েছি। তো ভিডিও শুরু যখন করেছি এই সেন্ট দেখিয়ে আর এই একটা খারাপ নিউজ দিয়েই, তো ভিডিওটা শেষ করা যায় না। এতদিন পর যখন একটা ভিডিও শুরু করলাম, আবার হয়তো 2 দিন করতে পারবো না। তো কিছু বক্তব্য, কিছু মনের কথা, সেটা তো অবশ্যই বলতে হবে। আমরা জানি যে যখন কোনো শ্মশান যাত্রায় কেউ অংশগ্রহণ করে, মানে এইটা একটা মানুষের খুব বড় বিপদের একটা সময়। আর হচ্ছে যখন কোনো হসপিটালাইজড হয় বাড়ির কেউ, তখন যারা ওই টাইমে সঙ্গে থাকে, এই দুটো সময় হচ্ছে মানুষের জীবনের চরমতম কি বলবো, একটা বিপদের সময় এই দুটো সময়। আর এই দুটো সময়ই আমি খুব ভালোভাবে ফেস করেছি। মানে এই কারণ মৃত্যু, এটা তো করেছি, বাবা বলো, মা বলো, আমার শাশুড়ির সময় বলো। তো তখনও একটা, মানে আমার শাশুড়ির সময়ও একটা খুব বাজে কন্ডিশন আমরা ফেস করেছি।
তো সেই কথা আর মনে করতে চাই না। হসপিটালাইজডের ব্যাপার যেটা, আমার মেয়ের যখন ডেঙ্গু হয়, হাজব্যান্ড তখন অনেক দূরে থাকে। এই ঘটনাটা আমি অনেকবার বলেছি। তো তখন মাথা ঘুরে 105 জ্বরে মাথা ঘুরে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। তখন আমি কিন্তু মানে আমি এমন একটা জায়গায় থাকি, সেখানে সবাই ওই 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। মানে ওরকম একটা মানে হাওড়ার মতন জায়গাতেও, মানে একদম শহরাঞ্চল, সেখানেও কিন্তু শুয়ে পড়ে। কেননা নন বেঙ্গলিদের আমি দেখেছি খুব তাড়াতাড়ি ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আর একদম সকালবেলা ওরা ওঠে এইরকম। তো আর তাদের সঙ্গে মানে কি বলবো, ওই হাই হ্যালো এইটুকু পর্যন্তই ছিল। কেননা ওই সব দিকে এইরকমই, ওর বাড়িতে গিয়ে আড্ডা মারা বা এই ধরনের কোনো কিছুটা সেরকম হয় না। তো ওই টাইমে আমি কি করব একা একা বুঝে উঠতে মানে আমি পারছিলাম না। আমি শুধু সমানে আদ্দামায়ের স্টপ করে গেছি, আদ্দামাকে আমি ডেকে গেছি। তো আমি এতটাই ডেসপারেট হয়ে গেছিলাম, হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম তুমি শুধু গাড়িটা পাঠিয়ে দাও, আমি নিজেই নিয়ে যাব হসপিটালে। আমি এতটা ডেসপারেট হয়ে গেছিলাম। তো যাই হোক, বলে না যে বিপদে পড়লে ভগবান কিন্তু কাউকে না কাউকে জোগাড় করে দেয়। মানে ভগবান নিজে আসে না, কিন্তু ভগবানের দূত হিসেবে কাউকে না কাউকে জোগাড় করে দেয়, তারাই তখন আমাদের কাছে ভগবান। তো তাদের যে যেই হেল্পটা তারা যখন যে করে সেটা কিন্তু কখনো ভুলতে নেই। তো ওই মুহূর্তেও আমার নন্দাই আর আমার ননদের ছেলে এসে আমার সঙ্গে কিন্তু গেছিলো। তো তাদের হেল্পটা, ওই মুহূর্তের হেল্পটা কিন্তু আমার মনে আছে চিরকাল, আর মনে থাকবেও। আর অবশ্যই আমাদের যে গাড়ি করে নিয়ে যেতেন যেই দাদা, উনি, তো এদের হেল্প তো আমি ভুলতে পারবো না। কেননা আমি একা একজন 3rd ফ্লোরে থাকতাম, আমার মেয়ের ওই রকম অবস্থা, মানে কি করব ভাবা মুশকিল। হ্যাঁ, আশেপাশের লোককে ডাকলে কি তারা আসতো না? অবশ্যই আসতো। তো যাই হোক, এবার বলছি যে এই যে হসপিটালে কাউকে যখন কেউ নিয়ে গেল, আমরা এরকম ঘটনা আমরা ইউটিউবে দেখেছি। একটা মফস্বল থেকে এসে কলকাতার একটা হসপিটালে তার হাজব্যান্ডকে নিয়ে গেল, সেখানে আরেকজন হেল্প করলো সারা রাত্রি পাশে থেকে। মানে এই কথা বলতে গিয়ে না, মানে আমি কি বলবো, আমার অনেক কথা মনে পড়ছে। কেননা আমার বাবা 95-এ প্রথমবার স্ট্রোক হয়। তো তখন থেকে শুরু করে পরপর 3বার 4বার কিন্তু তাকে হসপিটালাইজ করা হয়েছে। আর আমাদের পাড়াটা এইরকম, তখন কিন্তু মানে ডাকলেই, একটা ডাক দিলেই পাড়ার লোক বেরিয়ে পড়তো, অসুবিধা কিন্তু হতো না, পাড়ার লোক বেরিয়ে পড়তো। কিন্তু একটু টাউনের দিকে সেই জিনিসটা হয় না, আর এখন পাড়ার দিকেও কিন্তু সেই রকম হয়ে গেছে। সবাই ওই একা একা থাকতেই ভালোবাসে, কেউ কারো বিপদ আপদে বেরোয়ও না, কিছুও না। তো এইরকম একটা দেখেছিলাম যে একটা মফস্বল থেকে এসে কলকাতায় একটা হসপিটালে ভর্তি করা একজন মহিলা, তখন তাকে হেল্প করার জন্য তার পাশে কিন্তু একজন ছিল। হ্যাঁ, একজন ছিল, তার হাজব্যান্ডও তার সঙ্গে ছিল। তো তারা দাঁড়িয়ে থেকে সারা রাত জেগে তাকে হেল্প করেছে। আমি এখানে ইচ্ছা করে কারো নাম নিচ্ছি না, হেল্প করেছে। একটা পাশে একটা মানুষ থাকা মানে তার মনোবল বাড়ানো, যে না, ম্যান পাওয়ার আছে আমার সঙ্গে। আমার এই মুহূর্তে যদি কোনো ওষুধের দরকার হয়, এই মুহূর্তে যদি কোনো ইঞ্জেকশনের দরকার হয়, এরা আমাকে হেল্প করতে পারবে। এই মনোবলটা ওই মুহূর্তে মানে আমি ফিল করতে পারি যে কি অবস্থাটা তখন হয়েছিল। আর দুজন মানুষ পাশে থাকা মানে কতটা মনোবল ছিল, বাড়িয়েছিল। তো সেরকম করা হলো। আর যে এসেছিল তার ছোট বাচ্চাকেও তার মেয়ের কাছে রেখে এসেছিল। সারা রাত্রি কিন্তু তারা ছিল, আমরা দেখেছি, হেল্প করেছিল। অন্য কোনো হেল্প হলে ভুলে গেলে তবুও ঠিক আছে, কিন্তু আমি বলবো যে বাড়ির যে হেড, স্বামী যখন অসুস্থ, সেই রকম হেল্প যে করেছে, আমার মনে হয় সেটা ভুলে যাওয়াটা একদমই ঠিক না। বাড়ি গেল, তার বাড়িতে থাকতে দিল। ওই রকম একটা জায়গায়, মানে কলকাতার মতন জায়গায় একটা শেল্টার পাওয়াও কিন্তু চারটিখানি কথা না। সেখান থেকে আসার পরে আজকে সেই ভদ্রলোকের নামেই নানান কিছু শুনতে পাচ্ছি। আমার কথা এখানে যে ক্রিয়েটার টু ক্রিয়েটার করলে তবুও ঠিক ছিল, কিন্তু সেখানে তার হাজব্যান্ডকে নিয়ে টানাটানি করা, এটা আমার মনে হয় যে কী ধরনের এটা, যে হেল্প করলো, ওই রাতে গিয়ে আমার পাশে দাঁড়ালো, আর সেই ভদ্রলোককেই এইরকম ধরনের আজে বাজে কথা বলা হচ্ছে এখানে। তো এইরকম দেখার পরে না, অনেক মানুষই কাউকে আর হেল্প করবে না। হেল্প করতে গেলেও মানে মনে যদি তার আসেও যে এই মানুষটা বিপদে পড়েছে, তাকে আমি হেল্প করব, দুবার কিন্তু চিন্তা করবে যে করব, তাহলে ওই অমুকের সঙ্গে তো এরকম হয়েছিল, অমুক তো অমুককে হেল্প করেছিল, করার পরে তো সে যখন তার মিটে গেল, সব কিছু মিটে গেল, তারপরে তো সে বলেছিল তার ঘর নোংরা,
তার এটা নোংরা, তার ওটা ঠিক না, এরকম তো বলেছিল। তাহলে কি হেল্প করব? না। অনেকেই পিছিয়ে আসবে, ইচ্ছা থাকলেও কিন্তু পিছিয়ে আসবে। আমার মনে হয় টাকা পয়সা দিয়ে হেল্প করার থেকেও এইরকম বিপদে মুখে পড়লে হেল্প করাটা যে করে তার কাছে কিন্তু থ্যাঙ্কফুল সবসময় থাকতে হয়, তাকে গ্র্যাটিটিউড অবশ্যই জানাতে হয় সব সময়। এটা আমার মনে হয় এইরকম বিপদে দিনে যারা পাশে থাকে তাদেরকে থ্যাঙ্কফুল জানানোটা অবশ্যই উচিত, সব সময় জানানো উচিত। নাকি আমি মুখে জানাচ্ছি যে তুমি আমার উপকার করেছো, এইদিকে তাকে আমি অপমান করতে ছাড়ছি না, এইরকম কি হওয়া উচিত? কিন্তু হচ্ছে। মানুষ কোথায় যাচ্ছে এটা আমি ভেবে পাই না। এইরকমটা দেখে অবশ্যই আমার মনে হয় অনেক মানুষের ইচ্ছা থাকলেও আর কেউ এগিয়ে আসবে না কাউকে হেল্প করার জন্য। আমার এক রিলেটিভ, আমি বলছি আমার এক রিলেটিভ শ্বশুরবাড়ির থেকে দূর সম্পর্কে রিলেটিভ, সে কোথায় থাকতো? কালনা তো কালনা, হ্যাঁ ওই দিকটাই থাকতো। হ্যাঁ ওই দিকটায় কালনার ওই দিকটাই থাকে, এখনও থাকে। সে কিন্তু টিচার হাই স্কুলের টিচার। তো তার একবার মনে হয়েছে সে কলকাতা থেকে তার মেয়েদের জন্য জামা কাপড় কিনবে। কলকাতা নিউ মার্কেট, শ্রীরাম মার্কেট এসব জায়গা থেকে তার মেয়েদের জন্য জামা কাপড় কিনবে। ভালো কথা। আমি সেই দিন, যেদিনের ঘটনা, সেই দিন আমি বাপের বাড়ি গেছি। আজ থেকে অনেক বছর হয়ে গেল, অনেক বছর আগের ঘটনা, মানে কত হবে তাও 12-13 বছর তো হবেই। তো আমি সেই দিনই বাপের বাড়ি গেছি। তো আগের দিন আমি বাপের বাড়ি গেছি, আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলল যে অমুক আসবে, মানে তার অমুক আসবে, তো তুমি আসো, চলে আসো। আমি বেশ কদিন থাকার জন্যই গেছি। আর বাপের বাড়ি গেলে আমি কিন্তু মানে বেশ তখন বাবা থাকাকালীনও মানে ওই 3-4 মাস কি 6 মাস পর যেতাম, মানে বছরে 2বার করেই হয়তো যেতাম। পুজোর আগে একবার আর তার মাঝখানে মানে আরেকবার এইরকম। তো আমাকে ডাকলো, আমি ঠিক আছে চলে আসলাম। এবার এসে ওনাকে আবার ট্রেনে নামবে, মানে স্টেশনে নামবে, ওনাকে আবার আনতে যেতে হবে, এদিকে আমার আবার রান্না করতে হবে, বুঝেছো তো? এত তাল। মানে আমি আসলাম সেদিন বাড়িতে, এসে আমার ফ্রিজে ইলিশ মাছ ছিল, আমি সেটাকে রান্না করলাম, মানে রান্না বসিয়েছি, ইলিশ মাছ বেগুন ভাজা। তার মধ্যেই উনি ফোন করেছে যে উনি স্টেশনে নেমেছে, উনি চিনতে পারছে না, উনি চেনে না, ওনাকে নিতে আসো। আমি থাকি হচ্ছে 4 তলাতে, মানে 3rd ফ্লোরে। আমি সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে আমি আবার ছুটলাম ওনাকে আনতে। যাই হোক, নিয়ে আসলাম, নিয়ে এসে সমস্ত কিছু করে ঠোরে ওনাকে আমি ইলিশ মাছ আর বেগুন ভাজা দিয়ে ওনাকে ভাত দিলাম। এইবার উনি হচ্ছে ইলিশ মাছ খায় না। এবার সেটা আমার জানার কথা না, উনি আমার বাড়িতে প্রথম এসেছে, ইলিশ মাছ খায় না আমি জানি না। উনি কি করলো, শুধু বেগুন ভাজা দিয়ে উনি ভাত খেলো। ভালো কথা। এইবার সেই দিনই হয়তো মনে হচ্ছে ওনাকে নিয়ে আমি ইয়েতে গেলাম, আমি হচ্ছে নিউ মার্কেটে গেলাম। সেই দিন না, তারপরের দিন নিউ মার্কেটে যাব। হ্যাঁ, এইবার আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে দাইয়ে মানে অফিসে সে যাবে, তারপরে তো ওনাকে নিয়ে বেরাবো, মানে তারপরে ওনাকে নিয়ে বেরোবো না। উনি হচ্ছে এমন মানুষ, উনি আমাকে তাড়া দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি করে, মানে আমার হাজব্যান্ডকে যাতে আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বিদায় করি, তারপরে তাড়াতাড়ি করে তাহলে আমরা নিউ মার্কেটে যেতে পারবো। এবার যতক্ষণ হাজব্যান্ড না অফিসে যাচ্ছে ততক্ষণ তো আমরা নিউ মার্কেটে যেতে পারছি না। এবার আমি বলছি তার যখন সময় হবে তখন তো সে যাবে, নাকি আমি বলবো যে যাও বেরো ঘর থেকে, আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে, তুমি অফিস থেকে যাও না। উনি হচ্ছে এমন একজন প্রাণী, কি বলবো, ওনার সঙ্গে যে এত বছর ঘর করেছে, কি করে করেছে আমি জানি না। তো যাই হোক, হাজব্যান্ড বেরোনোর পরে এবার তারপরে আমরা বেরোলাম, কটা নাগাদ, 12টা নাগাদ বোধহয় আমরা বেরোনোর পরে নিচে যখন নামলাম, মুষলধারায় বৃষ্টি। এবার আমি গাড়ি ঠিক করেছিলাম, তো তখন তো আর এই ওলা উবের এইসবগুলো ছিল না, আমরা প্রাইভেট কার ভাড়া করেছিলাম, মানে ভাড়া গাড়ি যেরকম হয় সেই করেছিলাম। তো এইবার
উনি আরেক জায়গায় একটা ভাড়া নিয়ে গেছিলো, তো সেখান থেকে আসবে, তারপরে উনি আবার আসবে। এবার আমাদের ওখানে লিলুয়াতে প্রচণ্ড পরিমাণে জল জমে, তো ওনাকে ফোন করছি, উনি বলছে যে একটু দেরি হবে, কেননা ওখানে যে বামুনগাছি আছে প্রচণ্ড জল জমে আছে, আসতে পারছি না। এবার ওনাকে আমি বললাম যে দেখুন এরকম প্রচণ্ড জল জমে আছে, উনি আসতে পারছে না, চলুন আমরা ওপরে গিয়ে বসি, এখন তো বৃষ্টিতে জামা কাপড় পুরো আমার ভিজে গেল, আমি একটা শাড়ি পরে বেরিয়েছিলাম, আমার শাড়িটারি সব ভিজে গেল। তো তারপরে উনি কী করবে, তাহলে চলো যাই। তার আগে বলেছিল ওখানেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবে, মানে নিচে। এবার নিচে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড জলঝাপটা আসছে। গিয়ে এবার বসলাম বা ঘরে গেলাম, গিয়ে আবার জামা চেঞ্জ করলাম, মানে শাড়ি চেঞ্জ করলাম। উনি বলছে যে ওই ভদ্রলোক মানে যিনি ড্রাইভার, উনি নাকি মিথ্যে কথা বলছে, মানে উনি নাকি যে জলে আটকে আছে এটা মিথ্যে কথা। আমি বলছি না, মিথ্যে কথা বলছে না, কেননা আমাদের এখানে এইরকমই রাস্তাঘাট প্রচণ্ড ভাঙাচোরা, আর একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল হয়ে যায়, আর এত বৃষ্টিতে তো আরও হাঁটু পর্যন্ত জল জমে যাবে। মানে আমার এই আত্মীয় যে কী পরিমাণে, কীরকম আত্মীয়, আর আমাকে ওই দুদিনকে কী জ্বালিয়েছে সেটা তোমরা একটু শোনো। তারপরে হচ্ছে আমরা গেলাম গিয়ে এইবার তারপরে শোনো, আমরা যখন বেরিয়েছিলাম তখন বোধহয় 1:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। এইবার যে বড়বাজারের রাস্তাটা, সেটা তো প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে জানো। সেই রাস্তায় যখন জ্যামে গাড়ি আটকাচ্ছে, ওনার তখন ওইটুকুনিও উনি সহ্য করতে পারছে না, কী বিরক্তি প্রকাশ করছে ভাবতে পারবে না, মুখে বিরক্তি ভাব, মুখে ইস ভিড়, গাড়ি কখন যাবে, আর কতক্ষণ দাঁড়াতে হবে, তোর বাবা ভাল লাগছে না, কখন যাব। আমি বলছি মানে ওনাকে যা বলে সম্বোধন করি সেটা বলে আমি বলছি এখানে এই রকমই, একটু তো জ্যাম হবেই, আর বড়বাজার রাস্তাটা জ্যাম হয়। তো তারপরে যাই হোক আমরা গেলাম, গিয়ে এইবার ওনাকে প্রথমে নিয়ে গেলাম সিরাম মার্কেটে। তোমরা জানো কত সুন্দর সুন্দর ড্রেস, মানে এক্সে বার্কার এক ড্রেস, ওনার কিছুতেই পছন্দ হয় না, মানে কি বলবো, সন্ধে 7টা 7:30 পর্যন্ত আমরা সিরাম মার্কেটে ছিলাম, ওনার একটাও ড্রেস পছন্দ হয়নি। একটা ওনার বাড়িতে যে কাজ করে সেই মেয়েটির জন্য নিল, আর একটা টপ ওনার বড় মেয়ের জন্য নিল, আর একটা ওনার ছোটো মেয়ের জন্য বোধহয় নিয়েছিল। মাঝখানে একবার আমরা ওই যেখানটায় হয় না, মানে কি বলবো, ওই সিরাম মার্কেট থেকে বেরিয়ে এসে নিউ মার্কেটের দিকে যেখানে গাড়ি পার্কিং করে, সেই দিকটায় দেখবে খুব সুন্দর সুন্দর কি আছে বলো তো, চুড়িদারের পিস, মানে চুড়িদারের পিস বিক্রি হয়, সুন্দরম, তারপরে আরও কী জানি এরকম দোকানের নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ভীষণ সুন্দর সুন্দর চুড়িদারের পিস বিক্রি হয়, চুড়িদারের পিসের দোকান পর 3-4টে। তো সেখানে নিয়ে গেছিলাম, সেখানে নিয়ে গিয়ে দেখছে, আর আমি আর আমার মেয়ের সঙ্গে গেছিলো, আমার মেয়ে তখন অনেকটাই ছোট, আমরা ভীষণ বিরক্ত হচ্ছিলাম, কেননা সত্যি কথা বলতে কি আমাদের না অত সময় লাগে না, কোনো জামা কাপড় পছন্দ করতে অত সময় লাগে না, আমরা দেখে আমাদের পছন্দ হয়ে যায়। তো সেখান থেকে একটা, মানে ধরো কতক্ষণ বলবো, আড়াই ঘন্টা তো হবেই, দেখে ওনার একটা পিস পছন্দ হলো, ওনার মেয়ের জন্য নিল, নিয়ে আসার পরে এবার খাবো, খিদে তো পেট চোচো করছে, খাবো মানে প্রথম রাউন্ডে যখন সিরাম মার্কেটে ঢুকেছিলাম ওনার পছন্দ হয়নি, মাঝখানে এই যে চুড়িদারের পিস বিক্রি হয় সেখানে নিয়ে এসেছিলাম, তারপরে খাবো। এবার বলছে এখানে কোথায় খাবো, আমি বলছি এখানে সবাই এরকম যে রাস্তার পাশে দোকানগুলো আছে এখানেই সবাই হাতে ধরেই খায়, বসার জায়গা পেলে বসে। তো গেলাম ওরকম একটা দোকানে, আমি আর আমার মেয়ে রোল নিলাম, বোধহয় রোল নিলাম, উনি রোল খাবে না, কেননা রোলগুলো ওই যে ওদের যে টেবিল থাকে সেখানে এরকম বেলা হচ্ছিল বলে খাবে না। উনি কি খেলো, কচুরি না কি জানি এরকম একটা খেলো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু উনি ওদের যে থালা, ওদের যে প্লেট দেয় সেই প্লেটে উনি খাবে না। তো উনি করলো কোথা থেকে জানি একটা ঠোঙা না কি জোগাড় করলো, হ্যাঁ তোমরা কিন্তু আমার এই ভিডিওটা থেকে হেসো না প্লিজ। তো সেইটা জোগাড় করে উনি ওই যে কচুরি না কি নিল সেটা ওই ঠোঙার মধ্যে নিল। এই সব কাণ্ড যখন করছে না, আমি করলাম কি ওনার কাছ থেকে আমি সরে আসলাম, মানে তারপরে পাশে দাঁড়ানো মহিলারা ওনাকে এমনভাবে টোন কেটে কথা বলছে যে দিদি এরপরে না ব্যাগে করে একটা প্লেট, একটা চামচ, একটা গ্লাস এগুলো নিয়ে আসবেন। এই যে আমি শুনেছি, আমি তো রোল খাচ্ছিলাম আমি আর আমার মেয়ে, এই যে আমি শুনেছি
শুনে আমি তো ওনার পাশ থেকে আমি সরে গেছি, মানে আমি চিনিই না কে কে, আমি চিনিই না, মানে এইরকম পাবলিক ওনার সঙ্গে বেরিয়ে এইরকম। যাই হোক, তারপরে তো বললাম প্রথম রাউন্ডে ওনার সিরাম মার্কেটে কেনা হয়নি, তারপর নিউ মার্কেটের ভেতরটাও গেলাম, ওনার হলো না, আবার চলো সিরাম মার্কেটে, আবার গেলাম, আমার পা দুটোর আর নেই, শেষ পা দুটো। ওই দিক থেকে মানে ড্রাইভার যে সে বিরক্ত হচ্ছে। তারপরে ওই যে বললাম যে ওনার কাজের যে মেয়ে তার জন্য একটা কিনলো, ওনার ছোটো মেয়ের জন্য একটা কিনলো, একটা গাউন টাইপের, আর ওনার বড় মেয়ের জন্য একটা গেঞ্জি যে টপগুলো থাকে সবসময় পরে সেইগুলো কিনলো। ভাবো, কেনার পরে তারপরে তো আমার হাজব্যান্ড বারে বারে ফোন করছে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। তো যাই হোক আসলাম, আসার পরে এবার আমি বললাম ঠিক আছে, আমার মেয়েকে দিয়ে চাবি দিয়ে ওনাকে দিয়ে আমি বাড়ি পাঠালাম, মানে আমার ফ্ল্যাটে পাঠালাম। আমি বললাম আমি একটুখানি চিকেন নিয়ে আসি ঘর, মানে বাজার থেকে। ওই অবস্থায় আমি চিকেন নিয়ে আসলাম, কেননা রান্না তো রাতে রান্না তো কিছু করতে হবে। নিয়ে এসে রান্না করলাম চিকেন, ভাত আর ডাল করেছিলাম কিনা মনে নেই, মনে হয় করেছিলাম। উনি বলছে আমি চিকেন খাই না। আমার না তখন কি মনে হচ্ছিল বলো তো, মনে হচ্ছিল মানে খাই না মানে আপনাকে খেতেই হবে, জোর করে মনে হচ্ছিল একদম, মানে মুখের মধ্যে দিয়ে দিই যে এত কষ্ট করে এসে সারাদিন ঘুরে এসে আমি বাজার করে চিকেনটা রান্না করলাম, আর আপনি বলছেন খাই না। ইলিশ মাছ রান্না করছি, আপনি বলছেন খাই না। মানে লোকের বাড়িতে গেলে তো একটু তার মতন করেও তো থাকতে হয়, নিজের বাড়িতে না হয় নিজেরটা ইয়ে করা যায়। করলো কি, এই দুটো ভাত উনি ডাল দিয়ে খেলো। এবার দুদিন ধরে উনি আছে না, ওনার নাইটিটা চেঞ্জ করছে না কিছু, মানে ওই একটা নাইটি একটা গামছা নিয়ে এসছে, সেইটা পরেই আছে, সেই গামছাটা গায়ে দেওয়া, সেই নাইটিটা পরা। উনি কিন্তু একজন স্কুল টিচার, আবার বারবার বলছি উনি কিন্তু অশিক্ষিত কোনো কিছু না। তারপরের দিন উনি কী করবে, বোধহয় বাড়ি যাবে, মনে হয় তারপরের দিনই বোধহয় বাড়ি গেল, মানে এসছে যেই দিন তারপরের দিন আমরা গেলাম, তারপরের দিন মনে হয় উনি বাড়ি যাবে। যাই হোক, তো ওই রকম বেগুন ভাজা ডাল ভাত খেয়ে রইলো, এবার চলে গেল। আমি তারপরে আমার ব্যালকনিতে গিয়ে দেখি, থাক কি দেখলাম সেটা আর বলবো না আমি, মানে উনি নিজেকে নিজে বলে এতটা উনি পরিষ্কার, উনি নাকি এইরকমই। আমি পরে শুনেছি, আমার শাশুড়ি টাশুড়ি সবার কাছ থেকে শুনেছি উনি নাকি ভীষণ পিটপিটানি, ভীষণ নাকি পরিষ্কার ওনার বাতিক। কিন্তু আমি আমার ব্যালকনিতে গিয়ে কী দেখেছি সেটা কি এখানে বলবো, সেটা বলবো, থাক নিজেদের লোকের তো বলছি না। তো আমার বাড়িতে কিসের জন্য এসেছিল, আমার বাড়িতে এসেছিল, আমি কলকাতার কাছাকাছি থাকি, আমি কলকাতার খুব কাছাকাছি থাকি, আমার কাছে আসলে ওনার মার্কেটিং করতে সুবিধা হবে, তার জন্যই তো এসেছিল। এইবার আমি ওনাকে শেল্টার দিয়েছি, আমি ওনাকে আমার বাড়িতে রেখেছি, আপ্যায়ন করেছি, অতিথি আপ্যায়ন করেছি, সব করেছি, নিয়ে গেছি, গাড়ি ভাড়া দিয়েছি, সব দিয়েছি। কিন্তু ওনার এইরকম ব্যবহার, মানে কি বলবো, পরবর্তীকালে যখন ওনার সঙ্গে আমার দেখা হয়েছে না, আমি ওনার সঙ্গে কথা বলিনি, মানে আমার ইচ্ছা করেনি, ভেতর থেকেই আমার ইচ্ছা করেনি ওনার সঙ্গে কথা বলার, যে আমি তোমাকে এতটা হেল্প করলাম, যে বাপের বাড়িতে থাকতে গিয়ে চলে আসলাম, এসে তোমাকে আমি এতটা হেল্প করলাম, সঙ্গে নিয়ে গিয়ে কেনাকাটা করার আটুম বাগডুম যাই হোক তুমি কিছু করলে, করার পরেও আবার শুনেছিলাম যে ওই ছোটো মেয়ের জন্য যে জামা নিয়ে গেছিলো সেটা নাকি আবার ছোটো হয়েছে, ওই কালনা না কোথা থেকে, মানে এমন তো মনেও পড়ছে না জায়গাটার নাম, সেখান থেকে আবার নিউ মার্কেটে নাকি আবার গাড়ি করে এসেছিলো পাল্টাতে, বোঝো, গাড়ি করে পাল্টাতে এসেছিলো। হ্যাঁ, মানে আমার সঙ্গে যখন গেছি গাড়ি ভাড়া আমি দিয়েছি, এদিকে উনি কেনাকাটা করতে গেছে, উনি গাড়ি ভাড়া দেয়নি, আমি দিয়েছি, এদিকে ওখান থেকে পাল্টাতে এসছে গাড়ি করে নিউ মার্কেটে, এইরকম। তাহলে এইসব লোককে কি হেল্প করা যায় বলো তো? একবার যদি মন উঠে যায় এইসব মানুষের কাছ থেকে, আর কি হেল্প করতে ইচ্ছে করে? একদম করে না। তো এইরকমই বললাম যে খুব বিপদে, যখন ওই দুটোর সময় খুব বিপদের টাইম, হসপিটালাইজড আর এই যে শ্মশান যাত্রা যেটা বলে সেটা, তো এই দুই সময় যারা সঙ্গে থাকে, যারা হেল্প করে, আমার মনে হয় না তাদের এই যে বিপদের সময় এই যে হেল্প, যা কিছুই হোক, এই হেল্পটা আমার মনে হয় না ভুলে যাওয়া উচিত। আর যারা ভুলে যায় তারা অনেক কিছু করতে পারে, তারা হেসে হেসে অনেক কিছু করে দিতে পারে, কাউকে শেষও করে দিতে পারে হাসি মুখে, হাসতে হাসতে। এই ছিল আজকে আমার ভিডিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এইরকম আমার মতন এইরকম আত্মীয় স্বজনের পাল্লায় কে পড়েছো একটু জানিও। টাটা, গুড নাইট।